উজানের ঢলে শেরপুরে মহারশীর বাঁধে ভাঙন, ডুবল অর্ধ শতাধিক গ্রাম। পানিবন্দী মানুষের দুর্ভোগ। বছরে বছরে এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও করে না। ঘরবাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন আসে নাই। শিক্ষক থেকে এমপি হওয়া সিরাজগঞ্জের হেনরির সম্পদের পাহাড়। হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে জড়িয়েছেন নাম, অনুসন্ধানে নেমেছে দুদক। লক্ষ কোটি টাকা আরো ব্ল্যাক মানি রয়ে গেছে, যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ঘাট থেকে হালি দরে ইলিশ কিনে কেজিতে বিক্রি। ভোলায় আড়তদারদের সিন্ডিকেট, ভরা মৌসুমেও চড়া দাম। ঢাকা শহর গেলে মাছটা 5 জনে কেজি হিসাবে বেচে, আরদে আমরাও কেজি হিসাবে বিক্রি করি। বাজারে ইলিশ মাছের সিন্ডিকেটটা নিজেরা ওরা দাম বাড়ায় বেচতেছে। কাজিরহাট আরিচায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ স্পিড বোট চলাচল, ক্ষুব্ধ যাত্রীরা। নতুনভাবে রুট পারমিট দেওয়ার আশ্বাস। গোপালগঞ্জের বিলগুলোতে লাল শাপলার রাজত্ব, ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য, উপভোগ করছেন প্রকৃতি প্রেমীরা। আমাদের খুব ভালো লাগতেছে, এই দৃশ্যটা অনেক সুন্দর। এই অপরূপ রূপ মাধুর্য, মনে হয় যেন আমি যুগ যুগ বেঁচে থাকি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরে প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। ডুবেছে সরকারি বেসরকারি অফিস। পানিবন্দী কয়েক হাজার মানুষ। নেত্রকোনাতেও ডুবেছে কিছু নিম্নাঞ্চল। বাড়ছে দুর্ভোগ। দুর্গত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাহাড়ি ঢলের ভয়াবহ রূপ, হুহু করে ভাটিতে নামছে পানি। শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। স্থানীয়রা জানান, 3 দিন ধরেই বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে বাড়ছিল মহারশীর পানি। শুক্রবার ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান। প্লাবিত ঝিনাইগাতির 4 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। ডুবেছে উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। দূরবাসটা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে। পাহাড়ি ঢল আসে এবিটি ভাঙ্গিয়ে, নদী ভাঙ্গিয়ে ঘর বাড়ি আমাদের সব ভাঙচুর করে নিয়ে গেছে গা। প্রবল এই পানির তোরে উপড়েছে অসংখ্য গাছপালা, ভেসে গেছে বহু মাছের ঘের, ডুবেছে মাঠের পর মাঠ, ফসলের ক্ষেত। সোমেশ্বরীর পানিতেও ডুবেছে কিছু এলাকা, বাড়ছে মানুষের কষ্ট। একটা বছর ভাইসে গেছে গা, এই বছর ওই বছর সামনের বছর ওইটা ভাঙে গেছে গা, এই 12 বছরও ভাঙছে। আমাদের উত্তরও ভাঙ্গা, দক্ষিণও ভাঙ্গা, মাঝখানে আমরা পড়ছি। এখন পর্যন্ত সকাল থেকে আমার তো মনে হয় কারবার এখনো চুলাতে আগুন ধরে না। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন, দিয়েছেন সব ধরনের সহায়তার আশ্বাস। বিশেষজ্ঞদের ধারণা, দ্রুতই বদলাবে চিত্র। এলাকাগুলোতে ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি পানিবন্দী মানুষদেরকে, এবং এখনো পর্যন্ত আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। অনেকক্ষণ ধরে অবিরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে পাহাড়ি ঢল, এই দুটি জিনিসের সমন্বিত সমষ্টিগত ফলাফলেই কিন্তু এই আকস্মিক বন্যাটা তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার সাথে সাথে এ ধরনের বন্যা বা ঢলগুলোর পানি সাধারণত স্থায়ী হওয়ার কথা নয়। এদিকে টানা বৃষ্টিতে উবদাখালী নদীর পানিও বেড়েছে। প্লাবিত কলমাকান্দার কিছু নিম্নাঞ্চল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবন পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর নতুনভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? বাঁধ মেরামতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আজকে কিন্তু সকাল থেকেই এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলার যে মহারশী নদীর 4টি জায়গায় অন্তত বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছে, এবং প্লাবিত এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে ঝিনাইগাতি এলাকার প্রায় এই সদর ইউনিয়নের যে প্রত্যেকটি বাড়ি ঘর এবং দোকানপাটেও কিন্তু পানি জমে গিয়েছে, এবং এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি অর্ধ শতাধিক গ্রাম কিন্তু পানিতে তলিয়ে আছে। এর
এর মধ্যে কয়েক শতাধিক পুকুর কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। এবং আমি যে কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত 4200 হেক্টর আমনের পুরো ফসলই কিন্তু নিমজ্জিত আছে। এছাড়া 1000 হেক্টরের মতো কাঁচা সবজি আবাদ কিন্তু পানির নিচে আছে। আরেকটি বিষয় বলে রাখি, আমি নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, এই পর্যন্ত তারা যতটুকু আমাকে জানিয়েছে যে এই পাহাড়ি ঢলে প্রায় 20টি পরিবার কিন্তু তারা পানিবন্দী অবস্থার মধ্যে গুরুতর অবস্থার মধ্যে ছিল। সেখানে এখানকার যে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং লাস্টে সেনাবাহিনী এসে কিন্তু তাদেরকে উদ্ধার করেছে। এবং তারা যতটুকু আমাকে জানিয়েছে যে এই শেরপুরের যে শেরপুরের যে অববাহিকা যে এই অঞ্চলের যে মানুষ সেখানে প্রতিনিয়তই কিন্তু এই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে থাকে এই পাহাড়ি অঞ্চলের ভিতরে। আরেকটি বিষয় আমি বলে রাখি, আসলে এখানে যে এই পাহাড়ি ঢল যে মহারশী নদীর যে 4টি জায়গায় যে বাঁধ ভেঙেছে, এই দুর্বল বাঁধগুলো কিন্তু গত বছরও কিন্তু একই জায়গায় দিয়ে এই পানিগুলো ঢুকেছিল এবং এখানে কাজ না হওয়ার কারণে কিন্তু এই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকাবাসী। তবে এখানে কিন্তু আরেক পরিতাপের বিষয় হচ্ছে, গতকাল রাত থেকে কিন্তু প্রবল বর্ষণ হচ্ছে এবং আজকেও কিন্তু বর্ষণ অব্যাহত আছে। এবং এই বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার অবস্থা আরো ভয়াবহ হতে পারে। আরেকটি বিষয় বলে রাখি, এই পর্যন্ত যতগুলো গ্রাম আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটি গ্রামেই কিন্তু মানুষ এখন পর্যন্ত চুলোয় কোনো আগুন দিতে পারেনি। আমি একজনের সাথে কথা বলবো যিনি বন্যা কবলিত অঞ্চলের। আসলে আপনি এলাকায় বাড়ি? ঝিনাইগাতি আমার বাবার বাড়ি। আপনার কি অবস্থা দেখছেন? আমি তো ব্রিজ পার হয়ে নদীর পার একদম মেন জায়গায় গেছিলাম, বিশাল খারাপ অবস্থা। ওইখানে বড় রাস্তাটাই ভেঙে গিয়ে 4টা বাড়ির লোকজন কান্না করতেছে। ওই দূর থেকে মানে বাড়িতে আটকা পড়ছে 4টা শিশু, 2 জন বয়স্ক, 1 জন অসুস্থ আছেন। তো সবার দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যদি ওদেরকে একটু উদ্ধার করেন। আমি খুব চেষ্টা করলাম, কিন্তু মোটা রশি লাগবে, রশি দিয়ে ওদেরকে উদ্ধার করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানে কিন্তু আপনি এই যে একজন প্রত্যক্ষদর্শী বললেন যে বেশ কয়েকটি পরিবার কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে এবং তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু চেষ্টা করছে। এবং ঝিনাইগাতিতে যদি আবারও আজকে যদি বৃষ্টিপাত বেশি হয় তবে এই দুর্ভোগ কিন্তু অনেকটাই বাড়বে। এই ছিল আমার কাছে ঝিনাইগাতি থেকে সর্বশেষ। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। বৃষ্টির সঙ্গে সারা দেশে বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিনের মধ্যেই শীতের আমেজ শুরু হবে, তবে শীতের প্রকোপ থাকবে না। যেহেতু এই সময় বেশি বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার পর্বতের ড্রাই কন্ডিশন চলে যাবে এবং ডিসেম্বরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এবং সেক্ষেত্রে যেটা হবে জানুয়ারি যায় আপনার শীতটা পড়বে, তবে যেটা হবে ডেন্স ফগের কারণে দিনে তাপমাত্রা অনেক কমে যাবে ওই সময়। অর্থাৎ হচ্ছে শীতকালে তুলনামূলকভাবে কম শীত পড়ার সম্ভাবনা এবারও রয়েছে। একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য, নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামীসহ গ্রেফতারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে, ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে। হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন। ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হারটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে। ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন। সেখান থেকে মানে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে মানে অপরাধ বলতে যা কিছু বোঝায়।
আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51 কোটি 98 লাখ টাকার বিবরণ দেন। ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়। লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে, যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে 3 জনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন 2 জন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্র কোথা থেকে উদ্ধার, কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সাধন চন্দ্র মজুমদারকে একাধিক মামলা দেওয়া হয়। খাদ্য ব্যবসায়ী হলেও তাকেই খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তার সময় সিন্ডিকেটের মাধ্যমে ধান, চাল, গমের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায়। রেলওয়েতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 99টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও চলছে 29টি প্রকল্পের কাজ। এর মধ্যে কেবল 2টি প্রকল্পই অপ্রয়োজনীয় খরচ হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। সচিব জানিয়েছেন, গত 15 বছরে রেলের সব প্রকল্পের প্রয়োজন ছাড়া ব্যয় করা হয়েছে। এর মধ্যে দোহাজারী কক্সবাজার ও পদ্মা রেল সংযোগ প্রকল্পে অতিরিক্ত ব্যয় হ্রাসের সিদ্ধান্ত হয়েছে। খরচ কমাতে সংশোধন হচ্ছে চলমান বাকি 27 প্রকল্প। মন্ত্রী, আমলা ও ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাৎ করতেই অস্বাভাবিক খরচ করা হয়েছে বলে মনে করে মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের প্রথম ব্যয় প্রস্তাব ছিল 1800 কোটি টাকা। শেষ পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে এর খরচ দাঁড়ায় 18,000 কোটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি পর্যালোচনা করেছে রেল মন্ত্রণালয়, পেয়েছে অপ্রয়োজনীয় 6,600 কোটি টাকা ব্যয়ের তথ্য। শেষ পর্যায়ে এসে প্রকল্পের অনেকগুলো কাজ যেগুলো আর করা যাচ্ছে না সেগুলোকে আমরা এবং যেখানে যেখানে অপ্রয়োজনীয় অংশ মনে হয়েছে সেগুলিকে আমরা কাটছাট করে এটিকে 6,600 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেছি। এটি ইতিমধ্যেই প্রস্তাব মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পর্যালোচনায়ও ধরা পড়েছে একই চিত্র। সিদ্ধান্ত হয়েছে চলমান প্রকল্পটি থেকে 600 কোটি টাকা খরচ কমানোর। ভাঙ্গা স্টেশনটাকে যেভাবে আমরা কনস্ট্রাকশন হচ্ছে, এখন ওইটা আন্ডার কনস্ট্রাকশন, এটি যে কেউ বুঝতে পারবে যে এখানে এত বিশাল কর্মযজ্ঞ। আসলে এটি রেল অপারেশন এবং রেলের বাণিজ্যিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। পদ্মা রেল লিঙ্কেও আমরা ইতিমধ্যে 600 কোটি টাকা আমরা হ্রাস করার মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। এই প্রকল্প থেকে আরও 1,000 কোটি টাকার উপরে আমরা এইখান থেকে আমরা সাশ্রয় করতে পারবো। মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা অর্থ আত্মসাৎ করতে অস্বাভাবিক খরচ বাড়িয়েছেন বলে মনে করে মন্ত্রণালয়। এখন পর্যালোচনা হচ্ছে চলমান আরও 27টি প্রকল্প। এগুলো সংশোধন করে কমানো হবে অপ্রয়োজনীয় ব্যয়। সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের চলমান আছে 29টা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেই এরকম অতিরিক্ত ব্যয় রয়েছে এবং সেখান থেকে আমরা হ্রাস করতে পারবো। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি মেসেজ তো দেওয়াই হয়েছে যে প্রকল্পে কোনো অপ্রয়োজনীয় কোনো ব্যয় কোনো অবস্থাতেই করা যাবে না এবং প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করে দেখতে বলা হয়েছে। রেলের বিভিন্ন প্রকল্পের কাজ পেত নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়টিও খতিয়ে দেখছে মন্ত্রণালয় ও দুদক। একটা প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সেটা যদি অবৈধভাবে বা যেটা যদি রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ব্যবহার করে থাকে সেটা প্রয়োজনীয় সরকারিভাবে এটা তদন্ত হতে পারে বা দেখা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন তারাও দেখতে পারে। এরকম কিছু অভিযোগ দুর্নীতি দমন কমিশনেও পেন্ডিং আছে
সেখানেও আমরা কথা বলেছি এবং আমাদের অফিসারদের সাথেও আমি সভা করে যেটা জেনেছি যে ওখান থেকে টাইম টু টাইম আমাদের কাছে যেসব তথ্যাবলী এবং রেকর্ডপত্র চাওয়া হয় আমরা সেগুলোকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। রেল মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ৯৯টি প্রকল্পেই অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার ১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে হয় এ দুর্ঘটনা। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, ময়মনসিংহগামী ক্রাউন পরিবহনের বাসটি লিংক রোডে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। আহত ৭ জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাস ও ট্রাকের চালক। দুটি যানই জব্দ করেছে পুলিশ। অনেক ব্যবহার চালাইছিল কত, তারপরে যাত্রী গালাগালি করার পরে ঠিক হয়েছে, চান্দার পরে থেকে আবার শুরু করছিল। হঠাৎ করে টাকায় মেরে দিছে, পরে খাতে করে গেছিলাম, পানির ভিতরে ছিলাম, আমরা জানি না ওইভাবে বলে আসছিলাম। ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক সহ ৩ জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে সদরে যাচ্ছিল অটোরিকশাটি। টিউবওয়েল পার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক। গুরুতর আহত অবস্থায় ৪ যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও ২ জন। আসলে ব্যবসা করতো আর অটো দিয়ে মরিচের ব্যবসা করে ৩ জন যাত্রী ছুটে মারা গেছে ৩ জনই। ট্রাকের সাথে অ্যাক্সিডেন্টে তথ্য নেই, ড্রাইভার সহ আরও ৩ জন সহ আহত হয়েছে। এখানে ২ জন মারা গেছে, আর একজন ময়মনসিংহে নিয়ে গেছে ২ জনের, একজন ওখানে মারা আছে। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না জামায়াতে ইসলামী, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম। সকালে গাজীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় শফিকুল ইসলাম বলেন, এই শহীদরা জাতির সম্পদ, তাদের ইজ্জতের চূড়ান্ত সীমায় রাখতে হবে। জামায়াতের আমির বলেন, আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, স্বজন হারিয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। পাশাপাশি আহতদের পরিবারগুলো ভালো নেই, তাই প্রতিটি শহীদ ও আহত পরিবারগুলোর একজনকে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার। আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই, দেখতে চাই। দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা ইলিশ ধরছেন, লাভের প্রকৃত টাকা পাচ্ছেন না তারা। কারণ জেলেদের কাছ থেকে হালি দরে মাছ কিনলেও বাজারে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে। ফলাফল, মাছঘাট থেকে ইলিশ যখন খুচরা বাজারে আসে তার দাম আর নাগালে থাকে না। প্রান্তিক জেলে আর ভোক্তা দুজনের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। রূপালী ঝিলিকের মোহে মেঘনা নদীতে ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা। জাল টানার সাথে সাথেই উঠে আসছে বিভিন্ন সাইজের ইলিশ। নদী বা সাগর থেকে ইলিশ ধরে সরাসরি মৎস্যঘাটে চলে আসেন ভোলার জেলেরা। প্রকাশ্যে ডাকের মাধ্যমে সেই ইলিশ হালি দরে খরিদ করেন আড়তদাররা। এতে আনুমানিক 1 কেজি ওজনের ইলিশের হালি পড়ে 5.5 বা 6,000 টাকা। এখানে মাছ বিক্রি করছি এই 12,000 টাকার পেয়েছি, আর যদি বাজারে বিক্রি করতাম তো আমরা মনে করেন 15-16,000 টাকা পাইতাম। আড়তদারের কাছ থেকে দাদন নেই, দাদন নিয়ে নদীতে মাছ ধরি, মাছ ধরে মাছ যাই পাই এনে তো বলে বিক্রি করতে হয়, এলার দাম কম হোক বা বেশি হোক। জেলেদের থেকে হালি দরে কিনলেও খুচরা ব্যবসায়ীদের কাছে তা কেজি দরে বিক্রি করেন আড়তদাররা। মাছ কেনার সময় জেলেদের কাছ থেকে দাদন বাবদ 10% টাকাও কেটে রাখা হয়। দাদন নিয়ে মনে করেন আমাদের কাছে মাছ আনে, আমরা মাছ বিক্রি করি, করার পরে মনে করেন কিছু খুচরা পাইকার আছে এরও নেয়, আবার মাছ যে চালায় ঢাকার পাটি আছে তারও কিছু মাছ নেয়। ঢাকার শহর গেলে মাছটা 5 জনে কেজি হিসাবে বেচে, আরও দিয়ে আমরাও কেজি হিসাবে বিক্রি করি।
5.5 থেকে 6,000 টাকার সেই ইলিশের হালি খুচরা বাজারে বিক্রয় সর্বনিম্ন 7,200 টাকায়, অর্থাৎ প্রতি হালিতে অন্তত 1200 টাকা লাভ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওনারা ঘাট থেকে কিনে আনে কেজি ছাড়া, বাজারে আনে বিক্রি করে কেজি হিসাবে। বাজারে ইলিশ মাছের সিন্ডিকেটটা নিজেরা করে দাম বাড়ায় বেচতেছে। বাজারে কোনো কিছু নেই, কোনো সিন্ডিকেট কিছু নেই বাজারে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে নিয়মিত বাজার তদারকির দাবি প্রশাসনের। 1/3 ইলিশ কিন্তু ভোলায় উৎপাদন হয়, হ্যাঁ, সেই তুলনায় কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ইলিশের বাজারে দামটা একটু বেশি, এবং কিছু ভোক্তা সাধারণের অভিযোগ আছে যে বাজারে হয়তো এরকম কোনো কারসাজি আছে কিনা। আমরা কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখি। সচেতন মহলের মতে সিন্ডিকেট না থাকলে লাভবান হতেন প্রান্তিক জেলেসহ ক্রেতারাও। তাই আর গদবাঁধা আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ চান দ্বীপ জেলার মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আজ সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলে খোলা রয়েছে অনেক পোশাক কারখানা। সকালেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরে এই দুই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। 90% বেশি কারখানা এখন চালু আছে। ব্যবস্থাপকরা জানিয়েছেন যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে, তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের একদিন পর শাহজাহান শেখ নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার হয়েছে। সকালে বীরতারা এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাতে মাতাল অবস্থায় শাহজাহানকে দেখেছেন তারা। পুলিশ বলছে মরদেহ উদ্ধারের পরও মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। গাইবান্ধা সদরের সড়কের পাশ থেকে মোস্তাক আলী নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গাইবান্ধা দারিয়াপুর সড়কের কৈমারা ব্রিজের পাশে মোটরসাইকেলে তার মরদেহ পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করা হয় জুয়েল নামে একজনকে। স্বজনরা জানান, গতরাতে দরিয়াপুর বাজারে গিয়ে আর ফেরেননি মোস্তাক। সকালে সাদাত নামে এক ব্যক্তি এসে খবর দেয়। তার দাবি, মোস্তাকের সাথে মোটরসাইকেলে ফিরছিলেন, পথে দুর্ঘটনার শিকার হন, প্রাণে বাঁচেন তিনি। তবে পুলিশ বলছে মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের 2 দিন পর অটোচালক আলমগীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামে সড়কের পাশে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চালককে হত্যার পর ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন আলমগীর। পরে বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 20 জন। জুমার নামাজের পর মাতারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি নিয়ে দারামিয়ার সাথে দীর্ঘদিনের বিরোধ মকবুলের। এ নিয়ে বিচার সালিশও হয়েছে। এরই জেরে আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 21 জন। ঘটনাস্থলেই নইমুল ইসলাম নামে একজন নিহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্রুত সময়ে ঢাকায় যাতায়াতে স্পিডবোট জনপ্রিয় এই অঞ্চলের যাত্রীদের কাছে। ফলে বাধ্য হয়ে বর্তমানে লঞ্চ ও ফেরিতে চলাচল করছেন তারা। দ্রুত স্পিডবোট চালু করতে বিআইডব্লিউটি এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। কাজিরহাট আরিচা ঘাটে চলাচল করে এসব স্পিডবোট। তবে মাসখানেক ধরে এভাবেই অযত্ন অবহেলায় পড়ে আছে নদীর পাড়ে। নৌরুটটির দূরত্ব 15 কিলোমিটার। লঞ্চে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তাই পাবনার অনেকেই রাজধানীতে দ্রুত আসা যাওয়ার জন্য ব্যবহার করেন দ্রুতগতির এই নৌযান। এখন তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা অনেকে যারা আছে অফিসিয়াল কাজকাম করে আবার ব্যাক করতাম, স্পিডবোট বন্ধ থাকার কারণে আমরা হাজার হাজার যাত্রী এই ভোগান্তির মধ্যে পড়ছি। এখন স্পিডবোট থাকলে সুবিধা হতো, সময় কম লাগতো,
এবং তাড়াতাড়ি যাওয়া যেত। আমরা চাচ্ছি যেন এই ভোগান্তিটা নিরসন করে আবার যেন আমরা খুব শর্ট টাইমে ঢাকামুখী হতে পারি। স্পিডবোটগুলো নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামী লীগ নেতারা। সরকার পতনের পর আত্মগোপনে তারা। এরপর থেকেই বন্ধ চলাচল। যোগাযোগ করেও পাওয়া যায়নি স্পিডবোটের মালিকদের। যাত্রীরা চান দ্রুত জটিলতার অবসান। আরিচা এবং কাজিরহাট 20 মিনিট থেকে 18 মিনিটের মধ্যে যে যাত্রীগুলো যেত হঠাৎ করে 5 তারিখ থেকে এই ঘাট বন্ধ আছে। বোটের মালিক সব হলো আমলিগ সরকার যখন দেশ ছেড়ে পলাইছে এই বোটের মালিকরা সবাই দেশ ছেড়ে পলা চলে আসে। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষকে মানুষ যেন স্বল্প সময়ে দ্রুত যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ বলছে আগের সব স্পিডবোটের রুট পারমিট বাতিল করে নতুনভাবে অনুমোদন দেয়া হবে। এর মধ্যে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রুট পারমিট বাতিল করে নতুনভাবে যদি দুপুরে 5টা 10টা বোট যদি আমরা এই মুহূর্তে রুট পারমিট দিতে পারি তাহলে 10টা বোট দিয়ে আমার ক্যাপাসিটি ফুলফিল করা সম্ভব। কাজিরহাট আরিচা রুটে প্রতিদিন চলাচল করত 22টি স্পিডবোট। এখন 5টি ফেরি ও 10টি লঞ্চে পদ্মা পাড়ি দেন যাত্রীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে আজও দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন মুসল্লিরা। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এতে দেখা দেয় যানজট। ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এছাড়া বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে পিরোজপুর, সাতক্ষীরাতেও। কটূক্তিকারীদের শাস্তির দাবি জানান বক্তারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জোয়ারিয়া পাথরঘাটা বিল সহ বিভিন্ন বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া লাল শাপলা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এসব বিলের ভরপুর লাল শাপলা দূর থেকে মনে হয় পুরো বিল যেন লাল গালিচা দিয়ে ঢাকা। বিলের এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। একে তো শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচেই বিলের পানিতে যেন বিছানো লাল শাপলার গালিচা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এমন লাল শাপলার বিল রয়েছে অন্তত 25টি। এসব বিলে শুকনো মৌসুমে বোরো ধান চাষ করেন কৃষকরা, আর বর্ষা এলেই প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা। এই অপরূপ রূপ মাধুর্য মনে হয় যেন আমি যুগ যুগ বেঁচে থাকি এই রূপ দর্শন করে। তো এখানে প্রায় আসি, এখানে দাঁড়িয়ে থাকি, সৌন্দর্য দেখি। কত ছাড়া এসে দেখে, ঘুরে ঘুরে দেখে, তাদের নিয়ে নৌকো নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখাই। এসব শাপলা যেন পাপড়ি মেলে স্বাগত জানাচ্ছে প্রকৃতিপ্রেমীদের। এমন নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে এসব বিলে প্রতিদিনই ভিড় জমান দেশের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা। ভাই বোনেরা বন্ধুবান্ধবরা মিলে আসছি আনন্দ উপভোগ করার জন্য। এখানে এসে আমাদের অনেকটা মজা লাগতেছে। আমরা এই শাপলা বিলে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। এই দৃশ্যটা অনেক সুন্দর। পর্যটকদের সুবিধার্থে এসব এলাকায় নানা রকম সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নৌকায় করে যেতে হয়, সেই জায়গাটিতে যেন কিছু টয়লেট ফ্যাসিলিটি বাড়ানো হয়। ওখানে টয়লেট আছে কিন্তু পর্যাপ্ত নয়। আমরা চেষ্টা করছি যে সেখানে পর্যাপ্ত টয়লেট ফ্যাসিলিটি বাড়িয়ে দেওয়ার জন্য। শাপলা ফুলের টানে পর্যটক আসায় বাড়তি উপার্জনও করছে স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ।